নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের আমাদের ক্লাস একটি খুব দুঃখের খবর নিয়ে। আবার আমাদের দেশে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে, আর সেই নিয়েই কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। আমরা জানি যে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে, সেখানে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। এবং আমরা দেখছি যে লাস্ট কয়েক বছরে কিন্তু বারবার রেল দুর্ঘটনা ঘটছে। ছোট বড় রেল দুর্ঘটনা তো প্রতিদিন লেগেই আছে, আর তার সাথেই মাঝে মাঝেই এই যে বড় সড়ো দুর্ঘটনাগুলি ঘটছে, তার ফলে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ আহত হচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি সঞ্চার হচ্ছে। অনেকেই কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো হাওড়া মুম্বাই এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট 2024, অর্থাৎ হাওড়া মুম্বাই এক্সপ্রেস যে দুর্ঘটনা হয়েছে তা নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও। তো ভিডিওতে আমাদের কি থাকছে, যে ট্রেন দুর্ঘটনার এই খবর, ট্রেন দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তার পরবর্তী সময়ে কি কি স্টেপ নিয়েছে, তার সাথে দিন দিন কেন রেলের পরিষেবা খারাপ হচ্ছে, কোন কোন পরিষেবা খারাপ হচ্ছে, তার সাথে এই যে ফ্রিকোয়েন্টলি ট্রেন দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার পেছনে কী কী কারণ আছে। আর এই যে রেল নিয়ে আমাদের মনে একটা ভীতি সঞ্চার হয়েছে যে ভারতীয় রেল নাকি এখন দ্রুতগামী স্বর্গরথ, এরকম অনেকেই কিন্তু পোস্ট দিচ্ছে ফেসবুকে। ফেসবুক জুড়ে বা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা মিমের বন্যা বইছে ভারতীয় রেল বা রেল মন্ত্রককে নিয়ে। তো এই যে রেল নিয়ে একটা ভীতি সঞ্চার হয়েছে, সেই থেকে বাঁচতে আমরা কি করব তাও কিন্তু ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনাতে বা এই মর্মান্তিক রেল দুর্ঘটনাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আগামী দিনে যাতে এরকম রেল দুর্ঘটনা না ঘটে তারও প্রার্থনা করি। তো আজকের ভিডিও, যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে, কোন ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে, হাওড়া মুম্বাইগামী হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। এবং লাস্ট কয়েক বছরে কিন্তু যেটা বলছিলাম বারবার কিন্তু ট্রেন দুর্ঘটনা ঘটছে। ছোট বড় ট্রেন দুর্ঘটনা প্রতিদিন আমরা শুনতেই পাচ্ছি বা প্রতিদিন আমরা খবরে দেখতেই পাচ্ছি, আর মাঝে মাঝে এরকম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটছে। এর ফলে অনেকে কিন্তু ভীত হয়ে পড়েছে, অনেকে কিন্তু ট্রেনের এই যাত্রী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলতে শুরু করেছে, অনেকে কিন্তু প্রতিবাদ করছে ভারতীয় রেলের বিরুদ্ধে। অনেকেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছে, কারণ ভারতীয় রেলে যাত্রী পরিষেবা বা যাত্রী নিরাপত্তা এখন প্রায় কমে ধ্বংসের দিকে এগিয়ে গেছে বললেও কম বলা হবে। এখন ট্রেন দুর্ঘটনা নিয়ে আমরা খবরটি দেখে নিই, যে হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল, আর তখনই 30শে জুলাই ভোর 3:45-এ ঝাড়খণ্ডের যে চক্রধরপুর ডিআরএম আছে, সেই চক্রধরপুর স্টেশন থেকে অদূরেই মেন যে এক্স্যাক্ট জায়গাটা, সেই এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে রাজা খারসাওয়ান ও বারাবাম্বু স্টেশনের মাঝে এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এখন কিভাবে দুর্ঘটনা ঘটল, রেল সূত্রে জানা গেছে ওই ট্রেন দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই কিন্তু ওই নির্দিষ্ট জায়গাতে পাশের লাইনে একটি মালগাড়ি বা গুডস ট্রেন এসেছিল। পাশের লাইনের ওই মালগাড়ি কিন্তু লাইনচ্যুত হয়েছিল, লাইনচ্যুত হয়ে ওর যে বগিগুলো লাইনচ্যুত হয়েছিল সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং পাশের ট্র্যাকে পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু পাশের ট্র্যাক দিকে আসে এই মুম্বাইগামী হাওড়া মুম্বাই এক্সপ্রেস। তখন তার স্পিড ছিল প্রায় 110 কিলোমিটারের মতো, কিন্তু ওই কিছুক্ষণ আগে যে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছিল তার বগি পড়িয়েছিল এই ট্র্যাকের পাশে, আর এই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ার সময় ওই বগির সাথে সাইড কলিশন বা বগির সঙ্গে ধাক্কা মারে এই মুম্বাইগামী হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস। তার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। রেল সূত্রে জানা গেছে এই ট্রেনটির প্রায় 18টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং লাইন থেকে অনেকটা দূরে ছিটকে যায়, তার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গেছে এই মুহূর্তে অফিসিয়াল খবর দুজনের মৃত্যু হয়েছে,
50 জনের বেশি কিন্তু আহতদেরকে বেশিরভাগটাই চক্রধরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছু জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলছে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু স্থানীয় মানুষ প্রতিবারই কী করে, তারা উদ্ধার কার্যের জন্য এগিয়ে আসে। তারপরে ঝাড়খণ্ডের সরকারের যে স্থানীয় প্রশাসন তারাও কিন্তু উদ্ধার কার্যে এগিয়ে আসে। তারপরে এনডিআরএফ যায়, রেল যায়। এই দুর্ঘটনার ফলেই কিন্তু বিভিন্ন স্টেশনে, আমাদের হাওড়া সহ বিভিন্ন স্টেশনে কিন্তু হেল্পলাইন চালু করা হয়েছে এবং অনেক ট্রেন কিন্তু ক্যান্সেল হয়েছে। আর এই ট্রেন দুর্ঘটনার খবর যখন আমরা সকালবেলায় ঘুম ভাঙা চোখে দেখতে পাই তখন কিন্তু আমাদের মনে একটা ভীতি সঞ্চার হয় এবং সকালেই যেন একটা আমরা দুঃসংবাদ পাই। আর তার ফলে একটা বিতর্ক শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে যে বড় বড় ব্যক্তিরা, হয়তো রেল মিনিস্টার বা প্রধানমন্ত্রী কিংবা পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিংবা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুর্ঘটনাস্থলে যেতে পারেন। কারণ যেহেতু ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল, এখানে কিন্তু প্রচুর বাঙালি প্যাসেঞ্জার আছে। এখন রিসেন্টলি যে 3টে বড় দুর্ঘটনা ঘটেছে, একটা হচ্ছে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, কিংবা কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা উত্তরবঙ্গে, আবার এটাও ঘটলো সেই হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন। অর্থাৎ বেশিরভাগ এই যে ট্রেন দুর্ঘটনাগুলি ঘটছে বেশিরভাগই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হয়তো একটা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে, কিংবা এই দুর্ঘটনা কীভাবে ঘটলো সে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। কিন্তু বারবার যে ঘটে যাচ্ছে তার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, লাস্ট 2 মাসে 3টে বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হতে পারে, ডিব্রুগড় এক্সপ্রেস হতে পারে, আবার এই মুম্বাইগামী এক্সপ্রেস। এই যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষ কিন্তু চিন্তিত হয়ে পড়ছে। যারা ট্রেনে যাতায়াত করে তাদের কাছে ট্রেন যাত্রা কিন্তু একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আর সেই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। যাত্রী সুরক্ষা, ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিরোধীরা রেলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু রেলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এখন শুধু ট্রেন দুর্ঘটনা নয়, আমরা দেখছি লাস্ট 4-5 বছরে ট্রেনের পরিষেবা কিন্তু খুব জঘন্য হয়ে গেছে। কি পরিষেবাতে খারাপ হয়েছে? ফার্স্ট, আমরা দেখছি যে ট্রেন অ্যাক্সিডেন্ট, প্রতিদিনই কিন্তু ছোট বড় ট্রেন অ্যাক্সিডেন্টের খবর আমরা পাচ্ছি, যেখানে আবার মাঝে মাঝে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এই ট্রেন অ্যাক্সিডেন্টে কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে। অন্যদিকে টাইম লেট, কোনো ট্রেনই কিন্তু টাইমে চলছে না। সবথেকে বড় কথা যে সাউথ ইস্টার্ন সেকশানে আমরা যারা যাতায়াত করি মেদিনীপুর থেকে হাওড়া লাইনে, সেই লাইনের অবস্থা কিন্তু সব থেকে খারাপ। একটা ট্রেনকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত লেট করে চালানো হচ্ছে। তারপরে ডেলি প্যাসেঞ্জারের কিন্তু খুবই সমস্যা হচ্ছে। তার সাথে কি হচ্ছে, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে একটা ট্র্যাকে 2টো করে ট্রেন চলে আসছে। তার ফলে যাত্রী পরিষেবায় কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে, অনেক সময় দুর্ঘটনা ঘটছে। পাইলটরা আগের থেকে দেখে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছেন, কিন্তু যাত্রী পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। নেক্সট কি, যে ট্রেনের বা স্টেশনের মধ্যে কিন্তু একটা বাজে পরিষেবা আমরা পাচ্ছি। যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ভুলভাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তার ফলে যাত্রীদের সমস্যা হচ্ছে। অনেক সময় ট্রেনের ভিতরে বা স্টেশনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে না। তার সাথে কি হচ্ছে, সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছে, সিগন্যাল খারাপ হয়ে যাচ্ছে, তার ফলেও কিন্তু যাত্রী পরিষেবায় ব্যাহত হচ্ছে। তার সাথে আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কোভিড মহামারীর পরে কিন্তু অনেক ট্রেনকে বাতিল করে দেওয়া হয়েছে, অনেক ট্রেনের কিন্তু যে স্টপেজ কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা, প্যাসেঞ্জার ট্রেন যেগুলো কম টিকিটে চলতো বা লোকাল ট্রেনের টিকিটে চলতো, সেই প্যাসেঞ্জার ট্রেনগুলোর নাম পরিবর্তন করে এক্সপ্রেস ট্রেন করে দেওয়া হয়েছে। কিন্তু তার পরিষেবা সেই একই আছে, টাইমিং সেই একই আছে, যে সময়কাল সেটাও কিন্তু একই আছে। অথচ যে টিকিটটা কিন্তু আগে ছিল লোকাল ট্রেনের টিকিট, এখন কি টিকিট করা হয়েছে, এখন করা হয়েছে এক্সপ্রেস ট্রেনের টিকিট, অর্থাৎ 2 গুণ 3 গুণ টিকিট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সবথেকে বড় কথা, বারবার দুর্ঘটনা ঘটছে, আর দুর্ঘটনা ঘটায় মনে হচ্ছে ভয়। আমরা যখনই একবার ট্রেনে উঠতে যাব বা দূরপাল্লা ট্রেনে উঠবো, তখনই কিন্তু আমাদের মনে একটা ভয় বা একটা ভীতি সবসময় আমাদেরকে তাড়িত করবে। হয়তো এই দুর্ঘটনা ঘটলো, হয়তো এই দুর্ঘটনা ঘটলো। তাই রাতের বেলা যখন আমরা ট্রেনে ঘুমাবো, তখনও কিন্তু আমাদের মাথার মধ্যে একটা প্যানিক কাজ করবে। এই কেন এরকম দুর্ঘটনাগুলি ঘটছে সেগুলি আমরা দেখে নেব। রিজন ফর অ্যাক্সিডেন্ট, মেনলি এই দুর্ঘটনা ঘটার পেছনে সবথেকে বড় যেটি কারণ, সেটি হলো নো রিক্রুটমেন্ট। রেলে কর্মী নিয়োগ রেগুলারলি বা ঠিকঠাক হচ্ছে না। প্রচুর ফাঁকা
ভ্যাকেন্সি পড়ে আছে এবং রেল কর্মী অভাবে ভুগছে। যারা এই মুহূর্তে যারা কর্মী আছেন তারাই বলছেন তাদের উপর এখন প্রচুর চাপ, হিউজ হেভি ওয়ার্ক প্রেশার, এমনকি দুজনের কাজকে একজনে করতে হচ্ছে, অনেকজনকেই টানা 2 দিন 3 দিন কিন্তু ডিউটি দেওয়া হচ্ছে, তাদের কোনো ছুটি নেই বা রেস্ট নেই। সবথেকে বড় কথা, ওভার ডিউটির চাপে তারা কিন্তু আজ প্রায় নাভিশ্বাস হয়ে উঠেছে। আর যখনই রেলের কর্মীদের অভাব দেখা গেছে, কর্মীদের উপর চাপ সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে, পরিষেবাতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আর তার ফলে কিন্তু এই দুর্ঘটনার জন্য আমাদের প্রাণ যাচ্ছে। লাস্ট 2019 সালে 18 সালে গ্রুপ ডি, এএলপি, এনটিপিসি নিয়োগ কিন্তু হয়েছিল। তারপরে লাস্ট 5 বছরে কিন্তু কোনো নিয়োগ হয়নি। ওই যে 19 সালের নিয়োগ, সেটাই নিয়োগ চলতে চলতে প্রায় 2023 সাল পর্যন্ত চলে গেছে। 24 সালে ভোটের আগে একটা বিরাট বড় ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা দেখেছি ভ্যাকেন্সি বেরিয়েছে, খুব কম পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে। যেখানে এএলপির ভ্যাকেন্সি অনেকটাই কমে গেছে, যেখানে 30,000 40,000 ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 7,000 8,000 ভ্যাকেন্সি। অর্থাৎ রেল চাইছে না কর্মী নিতে, সরকার চাইছে না চাকরি দিতে। চাকরি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকার সেম, ওরা চাকরি দিতে চায় না, চাকরি বাদে ওরা সব করতে চায়। আর যেহেতু চাকরি দিতে চাইছে না, রেল যেহেতু কর্মী নিয়োগ হচ্ছে না, রেল কিন্তু কর্মী অভাবে ভুগছে, তার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। আমাদের যাত্রী নিরাপত্তায় কিন্তু এই বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু প্রাণ যাচ্ছে, আমাদের মনে কিন্তু একটা বিরাট বড় ভয় তৈরি হয়েছে। নেক্সট কি, বারবার আমরা শুনছি যে সিগন্যালের সমস্যা দেখা দিচ্ছে। এখন তো বেশিরভাগটা হচ্ছে অটো সিগন্যালেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তার মানে এই সিগন্যাল সিস্টেমে কিন্তু আপডেট প্রয়োজন, তার সাথে মেনটেনেন্স প্রয়োজন, কিন্তু সঠিক টাইমে মেনটেনেন্স হচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে কর্মী না থাকলে মেনটেনেন্সটা হবে কি করে। নেক্সট কি, ট্রাক মেনটেনেন্স নট প্রপারলি। ট্রাকম্যানরা ভাইরা যারা ট্র্যাক করছে, মেনটেনেন্স করে, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তার একটাই কারণ হচ্ছে কর্মীর অভাবের ফলে ট্রাক মেনটেন্স ঠিকঠাক করে, কর্মীর অভাবে কিন্তু ট্রাক মেনটেনেন্স ঠিকঠাক হচ্ছে না, তার ফলে ট্রেন লাইনচ্যুত হচ্ছে। নেক্সট কি হচ্ছে, অ্যান্টি কলিশন ডিভাইস ইনস্টল। অ্যান্টি কলিশন ডিভাইস মানে যখন দুটি ট্রেন মুখোমুখি চলে আসছে, সংঘর্ষ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেটা আটকে দিতে পারে এই অ্যান্টি কলিশন ডিভাইস, যেটার নাম রাখা হয়েছে কবচ। কিন্তু দুর্ভাগ্যের কথা, বেশিরভাগ দূরপাল্লার ট্রেনে কিন্তু এই অ্যান্টি কলিশন ডিভাইস কিন্তু নেই। যেখানে দূরপাল্লার ট্রেনে এই অ্যান্টি কলিশন ডিভাইস কিন্তু থাকা অবশ্যই প্রয়োজন। তাই এই ডিভাইস অতি তৎপর প্রত্যেকটা ট্রেনে লাগানো হোক এবং সেই ডিভাইসকে মেনটেনেন্স বা আপডেট করানো হোক। নেক্সট হচ্ছে নো লিগাল অ্যাকশন আফটার অ্যাক্সিডেন্ট। এই যে বারবার অ্যাক্সিডেন্ট ঘটছে, এত মানুষের মৃত্যু হচ্ছে, এত মানুষ আহত হচ্ছে, রেলের কত টাকা ক্ষতি হচ্ছে, তবুও কিন্তু আমরা দেখছি যে কোনো লিগাল স্টেপ নেওয়া হচ্ছে না। শুধুমাত্র প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পরে একটু সমবেদনা দেওয়া হচ্ছে, একটা কমিটি করা হচ্ছে, আর কিছু টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। সবটাই আই ওয়াশ হয়ে যাচ্ছে, শো অফ হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। অর্থাৎ কোনো লিগাল স্টেপ নেওয়া হচ্ছে না, যারা দায়িত্বে আছে তাদের প্রতি কোনো লিগাল স্টেপ নেওয়া হচ্ছে না। শুধুমাত্র একজন বা দুজনের উপরে লিগাল স্টেপ নিয়ে পুরো বিষয়টিকে চেপে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দুর্ঘটনার পেছনে একজন দুজন নয়, অনেকজন দায়ী থাকে, টোটাল সিস্টেমটা দায়ী থাকে। তাই সকলের বিরুদ্ধে কিন্তু এখন লিগাল স্টেপ নেওয়া উচিত, যাতে অফিসাররা ভয় পায়, কর্মীরা ভয় পায়। তার সাথে শুধু লিগাল স্টেপ নিলে হবে না, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম দুর্ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে না ঘটে। তাই কিন্তু তার জন্য কিন্তু টেকনিশিয়ান বা টেকনিক্যাল যে স্টেপ তা নেওয়াও উচিত। নেক্সট হচ্ছে, আগে কি হতো, রেল বাজেট ছিল, সাধারণ বাজেট ছিল। আর রেল বাজেট যখন ছিল, আমরা দেখেছি রেলের প্রচুর প্রকল্প নিয়ে আসা হতো। রেলের যাত্রী নিরাপত্তা যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তার উপরেও কিন্তু প্রকল্প নিয়ে আসা হতো। কিন্তু এই সরকার ক্ষমতায় বসার পরে 2017 সালে রেল বাজেটকে সাধারণ বাজেটের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। রেলে কি বাজেট হচ্ছে, রেলে কোন নতুন প্রকল্প নিয়ে হচ্ছে, এরকম কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। রেলের বাজেটেও কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। রেলের যাত্রী সুরক্ষায় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে কোনো নতুন প্রকল্প কিন্তু লাস্ট কয়েক বছরে আনা হয়নি। তার ফলে যে রেল বাজেট একটা আলাদা ছিল, যেখানে রেল সারা দেশের মানুষের একটা বিরাট বড় ভরসা, সেই রেল বাজেটের একটা বিরাট বড় গুরুত্ব ছিল। রেল বাজেটটাকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দিয়ে অনেক সময় রেলকে এক প্রকারের প্যারালাইসিস করে দেওয়া হয়েছে বলে সাধারণ বিশেষজ্ঞরা বলছেন। লাস্ট কয়েক বছরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ট্রেন শুধু বিজ্ঞাপন দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস বা সেমি বুলেট ট্রেন, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে অন্যান্য ট্রেনগুলিকে লেট করে দেওয়া হচ্ছে, তাদের পরিষেবাকে খারাপ করে দেওয়া হচ্ছে। শতাব্দীর সঙ্গে যদি বন্দে ভারত এক্সপ্রেসের আমরা কম্পেয়ার করতে যাই, আমরা দেখতে পাবো কম টাকাতে কিন্তু শতাব্দী
প্রায় একই পরিষেবা দিচ্ছে। অর্থাৎ এই যে বন্দে ভারত এক্সপ্রেস বা সেমি বুলেট ট্রেনের বিজ্ঞাপন দিয়ে ট্রেনের যে উন্নতি অনেকটাই হয়নি, ট্রেনের যে উন্নতি প্রায় পিছিয়ে পড়েছে, সেগুলোকে লুকিয়ে রাখা হচ্ছে। আবার বলা হচ্ছে এই যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে, বারবার লেট ট্রেন চলছে, বলা হচ্ছে নাকি এরপরেও নাকি ভারতবর্ষে বুলেট ট্রেন চলবে। তাই কতটা কী হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে কি এই যে বারবার দুর্ঘটনা ঘটছে কিন্তু কোনো একটা বড় ইস্যু হচ্ছে না, এমন কোনো ইস্যু হচ্ছে না যেখানে সরকার থেকে কোনো স্টেপ নেয়। ভারত সরকার কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। সবথেকে বড় কথা, রেল মন্ত্রক যেন প্রায় এটাকে কোনো একটা বিষয় নয় বলেই ধরে ফেলেছে। রেলমন্ত্রী পদত্যাগ করছে না, এমনকি যারা বড় বড় অফিসার আছে তারাও কিন্তু এই দায় স্বীকার করে পদত্যাগ করছে না। একটা সময় কিন্তু দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তার উদাহরণ কিন্তু আছে। সমস্যার সমাধান হয় না পদত্যাগ করলে, কিন্তু এই জন্য মন্ত্রী পদত্যাগ করলে বা বড় অফিসার পদত্যাগ করলে ইস্যুটা কিন্তু একটা বিরাট বড় ইস্যু হয়। তার ফলে সরকারের যে মাথা ব্যথা হয়েছে তা আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা আমরা দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা, বারবার রেল দুর্ঘটনা ঘটছে, যাত্রী পরিষেবা অনেক খারাপ হয়ে গেছে, তবু সাধারণ মানুষ কোথাও যেন প্রতিবাদ করছে না। সাধারণ মানুষ প্রতিবাদ করছে না, প্যাসেঞ্জাররা প্রতিবাদ করছে না, বিরোধীরা প্রতিবাদ করছে না। তার ফলে সরকারের কিন্তু কোনো চাপ নেই। তাই এমন কিছু করতে হবে যাতে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, হয়তো অনেকে বলছে এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, এই যে যাত্রী পরিষেবা খারাপ হয়েছে, এর পেছনে কিন্তু সরকার একটা গোপন উদ্দেশ্য আছে। সরকার চাইছে ইচ্ছে করে যাত্রী পরিষেবা খারাপ হোক, যে বারবার দুর্ঘটনা ঘটুক। তাহলে কী হবে? তাহলে মানুষ রেলের পরিষেবার প্রতি বিরক্ত হয়ে যাবে, ভীত হয়ে যাবে। তাই মানুষ সরকারের উপর কোনো ভরসা করবে না। সেই সুযোগে সরকারের যে গোপন উদ্দেশ্য আছে, অর্থাৎ রেলকে প্রাইভেটাইজেশন করে দেওয়া, বেসরকারিকরণ করে দেওয়া। বেসরকারিকরণ করলে সরকারের ভালো হবে, কোনো দায় নিতে হবে না, বরঞ্চ যে সমস্ত কোম্পানিকে দেবে তারা সরকারকে বা শাসক দলকে অনেক টাকা দেবে, আর সরকারের কোনো দায়িত্ব নিতে হবে না। অন্যদিকে যারা ধনী ব্যক্তি তাদের খুব ভালো হবে। অন্যদিকে যদি বেসরকারিকরণ করে দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের কিন্তু অনেক সমস্যা হবে। এই উন্নত পরিষেবার নাম করে প্রচুর টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং তাদের প্রচুর টাকা কিন্তু রেল পারপাসে যাবে। তাদের হয়তো রেল চলাটাই অনেকটা সাধ্যের বাইরে চলে যাবে। এ হলো একাধিক কারণ যার কারণে কিন্তু রেল দুর্ঘটনা বারবার ঘটছে। কিন্তু এই যে বারবার রেল দুর্ঘটনা ঘটছে বা যাত্রী পরিষেবা ক্রমেই খারাপ হচ্ছে, এর থেকে আমরা বাঁচবো কী করে? আমাদের তো সব থেকে বড় ভরসা রেল। দীর্ঘদিন ধরে কিন্তু রেল একটা বিরাট বড় ভরসা দিয়ে আসছে পরিবহন ক্ষেত্রে। আমাদের তো রেল ছেড়ে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা নেই, আমাদেরকে রেলই আমাদের ভরসা। রেলের এই পরিষেবা উন্নতির জন্য আমাদেরকে কি করতে হবে? এর সলিউশন কি? প্রথম হচ্ছে প্রোটেস্ট বাই কমন পিপল। সাধারণ মানুষ যাদের রেল সব থেকে বড় ভরসা, তাদের কিন্তু এরকম দুর্ঘটনা বা এরকম যে বাজে পরিষেবা তার হওয়ার পরই কিন্তু প্রতিবাদ করতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে হবে। যে সমস্ত প্যাসেঞ্জাররা এই দুর্ঘটনার কবলে পড়লো বা ভিকটিম হলো বা ট্রেন লেট বা পরিষেবা ব্যাহতের ভিকটিম হলো, তাদেরকে মেনে নেওয়া চলবে না, তাদেরকে তৎক্ষণাৎ ওইখানেই কিন্তু প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে কিন্তু এর সমস্যার সমাধান হবে না। তার সাথে বিরোধীদেরকে এই নিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা দেখেছি এবারের ভোটে কিন্তু বিরোধীরা খুব স্ট্রং, তাই বিরোধীদেরকে পার্লামেন্টের ভিতরে, লোকসভায় বা রাজ্যসভায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যাতে সরকার চাপে পড়ে এবং সরকার বাধ্য হয়ে রেলের পরিষেবা অনেক উন্নত করে। তার সাথে শুধুমাত্র যে বিরোধীরা পার্লামেন্টে প্রতিবাদ করবে তা নয়, বিরোধীদেরকে সারা ভারত জুড়ে একটা বিরাট বড় প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে সরকার বাধ্য হয়ে রেলের পরিষেবা উন্নত করে এবং সাধারণ মানুষের যে ভরসা রেল, সেটা যেন আবার আগের মতোই ফিরে আসে। এই হলো আজকের ভিডিও। এখন আপনি যদি রেলের অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে রেল অ্যাক্সিডেন্ট প্রোটেস্ট অবশ্যই লিখবেন। রেলের পরিষেবা আগের মতোই ভালো হোক, রেলের এই দুর্ঘটনা কম ঘটুক, সাধারণ মানুষ সুস্থভাবে রেলে যাতায়াত করুক, রেল আমাদের আগের মতোই ভরসা হয়ে উঠুক এবং আমরা যেন দীর্ঘদিন এই রেলের পরিষেবা পেতে পারি, সেই কামনা রইল। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।